নমস্কার, গুড মর্নিং। শিলং থেকে আরেকটা নতুন পর্বে আপনাদের স্বাগত। আজকে আমরা যাচ্ছি চেরাপুঞ্জি। তো চেরাপুঞ্জি যাওয়ার জন্য আমরা কোনো গাড়ি বুক করিনি। অনেকেই হয়তো প্রাইভেট গাড়ি বুক করে যান না, কিন্তু আমরা কোনো গাড়ি বুক করিনি। আপনাদের ইনফরমেশান দিচ্ছি, আগেও বলেছি, তবু আরেকবার বলে দিচ্ছি। মেঘালয় ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের কিছু এদের সার্ভিস চলে, মানে এই ট্যুরগুলো করানোর জন্য। ডাউকির একটা থাকে, শহরা যেটা চেরাপুঞ্জি তার জন্য একটা থাকে। তো এই বাস সার্ভিস আছে। তো সেই বাসেতে আমরা টিকিট বুক করিয়ে গেছিলাম। 600 টাকা করে লেগেছে এক একজনে। তো তার জন্য আমাদের বলেছিল সকাল 8টা নাগাদ এই পাইন উড হোটেলে, এখন এদের এখানেই অফিস, তো এই পাইন উড হোটেলে আমাদেরকে চলে আসতে হবে। এখানে থেকেই সম্ভবত ওদের বাস ছাড়বে। তো ঘড়িতে প্রায় 8:01-2 বাজে, মোটামুটি রাইট টাইমেই চলে এসেছি। তো গিয়ে পৌঁছে দেখি কতক্ষণে ছাড়ে। আর এই পুরো ট্রিপটাতে যে যে স্পটে নিয়ে যাবে তার সম্পর্কে বিস্তারিত বিবরণ আমি আপনাদের দেব। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের সমস্ত বিস্তারিত বিবরণ জানাচ্ছি। এখানে এসে একবার টিকিটটা দেখিয়ে নিলাম, কনফার্মেশন নিয়ে নিলাম। আচ্ছা, এই যে বাস দাঁড়িয়েও আছে, তো বললো যে বাসে উঠে যেতে, বাসে বসে পড়তে। ও 8:20 নাগাদ করে বোধহয় ছাড়বে, 8:20, ঘড়িতে বাজে এখন 8:15, 5-10 মিনিট মতো হাতে সময় আছে। বাসে উঠে বসি। এই যে বাস দাঁড়িয়ে আছে, এইখানে আপনাদের আসতে হবে। এই যে স্টেট কনভেনশন সেন্টার, যেটা এখানে আসতে হবে। সাদাটাই হবে বোধহয়, বাসের নাম্বার আছে 0271। এই তো এটাই হলুদটা, সাদা আর কোথায় আছে, মানে ওই আর কি হলুদ হলুদ বাসটায় উঠতে হবে। চল, 8:26 বাজে ঘড়িতে। তো এখনই আমাদের বাস ছেড়ে দিচ্ছে মনে হচ্ছে, সামনে পেছনে করছে যা দেখে মনে হচ্ছে, তাই বাস ছেড়ে দিচ্ছে। আমাদের যে গাইড আছে, গাইড দিদি উঠে পড়েছে। সিট যার যার ছিল তার মোটামুটি অ্যালোকেট করে বসিয়ে দেওয়া হয়ে গেছে, চেক করে দেখেও নিয়েছে। এবার যাত্রা শুরু। In every spot you should maintain your time so that we get time to complete all the spot in time. So first we'll head to our first stop. There's the Mokdok Tempat Valley. So it takes like 1 hour from here. So please remain seated. আমাদের প্রথম যে স্পটটা নিয়ে যাবে সেটা যেতে মোটামুটি আনুমানিক 1 ঘন্টা মতো সময় লাগবে। সম্ভবত ভিলেজ না ভ্যালি বললো কি ভিলেজ, দেখা যায়। আমরা ফার্স্ট ভিউ পয়েন্টে চলে এসেছি। এটা হচ্ছে মকডাউ ভিউ পয়েন্ট। এখানে একটা ব্রিজও আছে, আর ব্রিজের নিচে কিন্তু একটা ফলস আছে। এখানে আমাদের সময় দিয়েছে 20 মিনিট, কোনো এন্ট্রি ফি নেই। তো নিচেতে বেশ খানিকটা নেমে তারপর ফলসটা দেখতে পাওয়া যাবে। একটু তাড়াতাড়ি ভাবছি গিয়ে পৌঁছে দেখি ফলসটা যদি দেখতে পাওয়া যায়। সময় হাতে আছে 20 মিনিট, দ্যাট উইল বি সাফিসিয়েন্ট আই থিঙ্ক। তো কিন্তু আধ ঘন্টা বলেছে, কিন্তু হয়ে যাবে 20 মিনিট বলেছে। হ্যাঁ, মানে 20 মিনিট বলেছে, আধ ঘন্টা 20 মিনিটের মধ্যে হয়ে যাবে। দেখা যাক। এই নিচে নামা স্টার্ট করলাম, নিচে যাচ্ছি। যদিও এটা এমন কিছু খুব বেশি নিচে নয়, বেশ খানিকটা পেছনে আছে অভিষেক, আসছে। তো এই ভিউ পয়েন্টটা দেখুন,
এইখান থেকে এখন আমরা নিচে যাচ্ছি, নিচেতে একটা ফলস আছে, তো সেই ফলসে আমরা যাব। তো তার জন্য কিন্তু 50 টাকা করে এন্ট্রি ফি নিচ্ছে। তো এরা বলে দিচ্ছে 5 মিনিট যাওয়া 5 মিনিট আসা, কিন্তু এদের 5 মিনিট মানে কিন্তু আমাদের 5 মিনিট নয়, এটা কিন্তু মাথায় রাখবেন। তো উপরে গাড়ি বা বাস যাই বলা আছে সেটা বুঝে, আমি যেহেতু এর আগে এসেছি আমার এক্সপিরিয়েন্স আছে, অসুবিধে নেই, টাইমে গিয়ে আবার টাইমে চলে আসতে পারবো। তবে যেতে যেতে এই সুন্দর দৃশ্যটা আপনারা দেখুন, কত সুন্দর লাগছে। হ্যাঁ, তবে যেতে যেতে অভিষেকের একটা বক্তব্য আমিও কিছুটা সমর্থন করছি, কিছুটা কেন সম্পূর্ণ, যে এই যে দৃশ্য যা দেখছি আমরা নিজেদের চোখে, এটা কিন্তু ক্যামেরাতে সেভাবে আমরা ফোটাতে পারি না। হয়তো আমরা আমাদের ক্যামেরা কোয়ালিটির জন্য 19-20 হতে পারে, ঠিক কথা, কিন্তু তাহলেও নিজের চোখে দেখা আর ক্যামেরার চোখে দেখার মধ্যে কিন্তু তফাৎ থাকে। তবুও যতটা পারা যায় আমি চেষ্টা করছি। না না না, একদম নেই, একদম নেই। আর এইখানেতে আমরা দাঁড়িয়ে যে সময়টা এসেছি এটা হচ্ছে মে মাস, তো মে মাসে কিন্তু এখানে জল মানে এই ফলসে কিন্তু খুব একটা পাওয়া যাবে না, তো সেই জন্য সেটা একটুখানি আপনারা একটু দেখে নেবেন। নিচেতে কিন্তু নামার পর এই সিজনে কিন্তু পাবেন না, তবে এটুকু বলতে পারি যদি বর্ষার সময় আসেন তাহলে কিন্তু জল ভালোই পাবেন। বাসে যে টাইমিংটা দিয়েছিল সেই টাইমিংটার জন্য যাই, এবার উপরে উঠি, আস্তে আস্তে উপরে উঠতে হবে, নাহলে আবার বাসে আসার এটাই হচ্ছে কনস, যে যে টাইমিংটা দেবে সেই টাইমের মধ্যে কিন্তু আমাদেরকে ওপরে উঠতে হবে। যাই ওপরে, 50 টাকা এন্ট্রি ফি নিল, এটা কিন্তু ওয়ার্থি লাগলো না এই সিজনের জন্য। অবশ্যই বর্ষাকালে কিন্তু আসতে হবে, বর্ষাকালে এলে কিরম দেখতে পাবেন সেটার এক ঝলক ছবিতেও আছে, সেটা দেখাচ্ছি দেখুন। এই দেখুন, বর্ষাকালে ফলসটা এরকম সুন্দর থাকে। এখানে মাত্র বোধহয় 200-250টার মতো স্টেপ ছিল। যাই হোক, নিচে নেমে ওপরে উঠে চলে এসেছি। অভিষেক বেশ খানিকটা পিছিয়ে গেছে, একটু কষ্ট হচ্ছে, আসছে। আমি আরও ওপরে চলে এলাম বাসে মানুষদের শান্ত করতে, হয়তো যদি লাগে, জানি না, ওকে এখনও দেখতে পাচ্ছি না। তো এখানে অনেক খাবার দাবারও বিক্রি হচ্ছে, মানে খাবার দাবার বেশি করতে ভুট্টা বিক্রি হচ্ছে, শাড়ি দিয়ে একদম ভুট্টা বিক্রি হচ্ছে। ওই আমাদের দূরে ওই যে বাস দাঁড়িয়ে আছে, ওখানে যেতে হবে না বাসটা আসবে আমি জানি না, আসুক, তার আগে অভিষেক আসুক। এখানে কিন্তু একটা জিপ লাইন অ্যাডভেঞ্চারও হচ্ছে, অ্যাট প্রেজেন্ট এক্ষুনি এখানে কেউ করছে না, করলে আমি আপনাদের দেখাতে পারতাম। এই যে মাঝখানে একটা তার গেছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা দেখুন। এইখান থেকে জিপ লাইনের একটা অ্যাডভেঞ্চার ট্যুরও হচ্ছে। আমাদের বাস আবার ছেড়ে দিয়েছে, আবার নেক্সট স্পটের জন্য আমরা যাচ্ছি। এখন আমরা এসেছি নকখালি ফলস, এটা হচ্ছে ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট ফলস, কিন্তু আনফর্চুনেটলি অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়েদারের যা অবস্থা, যেরকম ক্লাউড আছে, দেখতে পাওয়া যাচ্ছে না। হালকা আওয়াজ আসছে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। এখানে বাস ভেতর অবধি চলে এলো, এন্ট্রি ফি কিন্তু 50 টাকা।
হালকা এখানে আওয়াজ পাওয়া যাচ্ছে। এখানে এটাই হচ্ছে একটা কিন্তু নেগেটিভ জিনিস, যে ওয়েদার আপনার প্রেডিকশানে তো কখনোই থাকে না এক্স্যাক্টলি, বা সবসময় সারাদিন একরকম থাকে না। তো কখন কোথায় ফলসগুলো দেখতে পাওয়ার লাক কিন্তু আপনার থাকতে হবে। এই ফলসটা দেখতে পাওয়ার লাক এখন আপাতত তো দেখছি না, জানি না। 25 মিনিট আমরা এখানে ওয়েট করব, তার মধ্যে যদি ক্লাউড একটু ক্লিয়ার হয় হয়তো দেখতে পাবো, না হলে দেখতে পাবো না। শেষ পর্যন্ত ভাগ্য সুপ্রসন্ন হলো, মেঘ অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে, এখন দেখা যাচ্ছে ফলস। দেখুন অবশেষে দেখতে পাওয়া গেছে। মেঘগুলো কিরকম নিচ থেকে উপরে উঠছে দেখুন। আবার সম্পূর্ণ ঢেকে গেল। এছাড়া এখানে এই নানান রকম জিনিসের দোকানের সম্ভার, দাম কিন্তু এখানে একটু অল্প আমার বেশি লাগছে যে সমস্ত জিনিসে, সেটা স্বাভাবিক। এখানে সহজলভ্যতা নেই, জিনিসগুলো খুব অত সহজে পাওয়া যায় না। একটা ফ্রিজ ম্যাগনেট কিনে দাও। দেখি আর একটু, এদিকেও আরো দোকান আছে পরপর। এই হলো পুরো পার্কিং এরিয়া। মধু বিক্রি হচ্ছে। ये कितना है बड़ा वाला? 1200। ये 1200 ज्यादा नहीं। और ये छोटा वाला ये 300 है। ये 300। দেখুন ডালচিনি কত বড় বড় ডালচিনি বিক্রি হচ্ছে। এখানেও মধু পাওয়া যাচ্ছে আর কাঁচা হলুদ, দারচিনি সবাই বিক্রি করছে মোটামুটি এখানে। এই ফলস থেকে দেখে আমরা আবার বেরিয়ে যাচ্ছি। কিছু মানুষ দেখতে পেয়েছে সেই সময় 2-3 মিনিটের জন্য যখন ক্লিয়ার দেখা যাচ্ছিল, অনেকে হয়তো দেখতে পায়নি, ও দেখতে পায়নি সরাসরি, কিন্তু কি আর করা যাবে। তো এরপরে বোধহয় সম্ভবত রামকৃষ্ণ মিশন আশ্রমে একটা নিয়ে যাচ্ছে, সেখানে পৌঁছই। বেশ খানিকটা পথ আবার যেতে হবে। তবে আরেকটা কথা বলতেই হয়, মানে আমি এখানে যখন নামছিলাম তখন ওয়েদার দেখে আমার খুব একটা কনফিডেন্স লাগছিল না, আমার নিজেরই বিরক্ত লাগছিল। মনে হচ্ছিল যেন 50 টাকা দেবো না দেবো না, দেখতে কিছুই পাবো না। তো অভিষেকের জন্যই ওই চাপ দিয়ে বললো যে চল চল গিয়ে দেখি, যাও কিছু দেখা যাবে। গেলাম, প্রথমে দেখতে পাইনি, কিন্তু ধৈর্য ধরেছি, তাই ধৈর্য ধরলাম, সময় একটু দিলাম, ঘটনাচক্রে কপাল করে ক্লিয়ার এলো। দেখা যাক নেক্সট কি আছে। আমরা পৌঁছে গেছি রামকৃষ্ণ আশ্রমে। এখানে 15 মিনিটের টাইম। ভিতরে যে মিউজিয়াম আছে, মিউজিয়ামে ফটোগ্রাফি অ্যালাউ নয়। তার আগে অবধি যতটা ফটো তোলা যায় বা ভিডিও তোলা যায় আমি তুলছি।
1931 সালে এই মিউজিয়াম মানে এই বিশ্বায়নটা এস্টাবলিশ হয়েছিল। মিউজিয়াম দেখে এবার আমরা মন্দিরের দিকে যাচ্ছি। একটা মন্দির আছে এখানে। এই হলো মন্দির, সামনেই স্বামীজির মূর্তি, পাথরের মূর্তি এটা। দেখুন এক অসাধারণ কথা লেখা, অ্যারাইজ, অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। সুন্দর পাথরের মূর্তি, সামনে অনেক ফুল গাছ এখানে বসানো আছে। জুতো খুলে প্রবেশ করতে হবে। এখানে পুরুষদের আর মহিলাদের আলাদা আলাদাভাবে প্রার্থনা করার জায়গা করা আছে। দেয়াল জুড়ে নানান সন্ন্যাসীদের ছবি এবং আমাদের দক্ষিণেশ্বর মন্দিরের একটি ছবিও এখানে আছে। দেখুন রামকৃষ্ণ আশ্রমে এখানে শিক্ষার্থীরা সম্ভবত এই যে তাদের জামা কাপড় কেচে এখানে সব শুকোতেও দিয়েছে এবং খেলছে। এক মহারাজ তাদের সঙ্গে খেলছেন। উইকেট হয়েছে বালতি, দুটো বালতিকে নিয়ে উইকেট। দেখুন 4 বা 6 কিছু একটা হয়ে গেল। এটা হচ্ছে দিল স্কুপ, দিল স্কুপ 6 হয়ে গেছে। দেখুন আরেকটা বল আসছে। এখানে মহারাজ মারার চেষ্টা করেছেন কিন্তু ইয়র্কার বল হয়ে গেছে, মিস। এখানে কিছু জিনিসও বিক্রি হচ্ছে। হ্যাঁ ধূপকাঠিও হয়তো পেয়ে যাবি। দেখুন দেখুন অনেক স্বামীজি শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জীবনী বা তাদের বাণী নিয়ে অনেক বই, সবকিছু এখানে পেয়ে যাবেন। এগুলো সবকিছুই হাতে বানানো। অভিষেক তোর জন্য দাঁড়িয়ে দৌড়ো। হ্যাঁ এই রামকৃষ্ণ আশ্রম থেকে আমরা বেরোলাম। অভিষেক কিছু ধূপ নিয়েছে। আমরা এর পরে কোথায় যাচ্ছি আবার একটু পরেই সম্ভবত অ্যানাউন্স করবে। লাঞ্চের এখন অবধি কোনো খবর নেই, ঘড়িতে প্রায় 12টা বাজে, মনে হয় 2টো নাগাদ করে পাওয়া যাবে। 2টো নাগাদ বোধহয় টাইম দেবে এরা। এখন আমরা এসেছি 7 সিস্টার ফলসে। এখানে টাইমিং দিয়েছে মাত্র 10 মিনিট, জানি না কেন এত অল্প অল্প সময় দিচ্ছে। এখানে আপনাদের দেখাচ্ছি, দেখুন
এই যে এই হলো সেভেন সিস্টার্স ফলস। নর্থ ইস্টের 7টা স্টেটসকে রিপ্রেজেন্ট করে সম্ভবত, আমি যদি খুব ভুল না বলি। আপনারা সেটা অবশ্যই বলবেন যদি আমি কিছু ভুল বলে থাকি, হ্যাঁ কমেন্ট করে জানাবেন। জলের ধারা খুবই ক্ষীণ, তবুও আমরা খালি চোখে মোটামুটি দেখতে পাচ্ছি। জানি না আপনাদের কতটা ক্লিয়ার দেখাতে পাচ্ছি। এখান থেকে এই যে এইভাবে দেখুন, এখান থেকে একটা জলের ধারা নামছে, এইখান থেকে একটা জলের ধারা নামছে, এখানেও সরু সরুভাবে জলের ধারা পড়ছে। আর মেন শুরুটা হচ্ছে এইখান থেকে, মানে এদিক দিয়ে একটা আরেকটা সরু জলের ধারা এইভাবে নেমে আসছে। নেমে এসে এই যে জলের ধারা, এইখান দিয়ে একটা জলের ধারা নিচে চলে যাচ্ছে, এইখান থেকে আর একটা যাচ্ছে। একটু জুম করে দেখাচ্ছি আপনাদের। এই হলো সেভেন সিস্টার্স ফলস। এটা এর আগে একবার বর্ষাকালের সময় এসেছিলাম, তখন কিন্তু অতটা ভালো দেখতে পাইনি, মানে মেঘের জন্য। যদিও এখন জলের ধারা কম, কিন্তু ক্লিয়ার অন্তত কিছুটা দেখা গেছে। তখন একদমই কিচ্ছু দেখতে পাইনি আমরা। যাই হোক, তবুও বলবো বর্ষাকালে এলে হয়তো এর দৃশ্য আরও সুন্দর দেখতে পাবেন। কিন্তু ওই যে মেঘ যদি না থাকে তাহলে আপনারা অবশ্যই এনজয় করবেন। এখানে বাঁশি বিক্রি হচ্ছে, খুব সুন্দর কাঠের কাজ করা, খুব সুন্দরভাবে কাঠের কাজ করা বাঁশি। এক্সকিউজ মি, হাউ মাচ? হ্যাঁ, 250। ছেলের জন্য এই বাঁশিটা কিনলাম, আলটিমেট 150, 150 টাকা নিল। আমার ভালো লাগলো এই কাজগুলোর জন্য, এই কাজের জন্য আমার ভালো লাগলো। প্লাস ছেলেও আশা করি পুরো ভালো লাগবে, বাজাবে। আমরা নেক্সট স্পটে যাচ্ছি। নেক্সট স্পট নাম বলেছে কিছু? না, নাম এখনো কিছু বলেনি, বললে আবার জানাচ্ছি। নেক্সট স্পটে এসে গেছি। এখানে একটা জায়েন্ট বাস্কেট ও শিবলিঙ্গ আছে, আর একটা ওয়াটারফলস এবং বাংলাদেশ বর্ডারও দেখা যায়। মানে বর্ডার মানে দেখা যায় না, মানে বাংলাদেশটা দূর থেকে দেখা যায়, তো সেটা দেখাচ্ছি। এখানে একটা শিবলিঙ্গ আছে, যেটা এখানে এরা একটা জায়েন্ট বাস্কেটও বলছে। আর এই দূরেতে বিয়ন্ড দা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নদীর যে জায়গাটা আছে, এটা হচ্ছে বাংলাদেশ। এটা হচ্ছে বাংলাদেশ বর্ডার। তার আগের এই গ্রিন বন জঙ্গলটা হচ্ছে মেঘালয়, তার উপরেই হচ্ছে বাংলাদেশ। ছোট ওয়াটারফলস যেটা এখান থেকে বয়ে যাচ্ছে। এই বয়ে নিচে যাচ্ছে। পাশে একটা ছোট পার্কও করা আছে। আর একটা ফলস আছে নিচে, সেই ফলসে আমরা নিচে যাচ্ছি। সেখানে জলের ধারা ভালোই দেখতে পাচ্ছি উপর থেকে। এখান থেকে দেখুন ফলস। অভিষেক বলছে এতক্ষণে হয়তো একটা আমরা কাছ থেকে কোনো ফলস দেখতে পেলাম। মোটামুটি প্রায় যা দেখেছি অবশ্য সবই দূর থেকে, এত কাছ থেকে এখনো অবধি এটাই দেখা, এটা সঠিক কথা। নেক্সট স্পটে আমরা চলে এসেছি, এটার নাম হচ্ছে থাংখারাংকাং পার্ক।
যাই হোক, আমি হয়তো ভুল বলতে পারি। কি বলে দে? থাঙ্গারাং পার্ক। এখানে ভেতরে একটা বোটানিক্যাল পার্কও আছে, প্লাস এখান থেকেও বর্ডারটা দেখা যায়, বাংলাদেশ বর্ডার। যাই, এর জন্য এন্ট্রি ফি 20 টাকা। হলো ভেতরে বোটানিক্যাল পার্ক, অনেক রকম ফুল গাছ। পার্কটা কিন্তু বেশ বড় আছে, যথেষ্ট বড় পার্ক। এখানে অনেক ভেতরে একটা ফাউন্টেনও আছে দেখছি, আর এছাড়া বিভিন্ন বাচ্চাদের নানান রকম দোলনা, অনেক কিছু ব্যবস্থাও আছে এখানে। ওই দূরে দেখা যাচ্ছে যে জায়গাগুলো সবুজ জঙ্গল পেরিয়ে, সেটা হচ্ছে বাংলাদেশ। আমি জানি না কতটা ফুটিয়ে তুলতে পারছি ক্যামেরায়, কিন্তু খালি চোখে দেখতে পাচ্ছি হালকা হালকা। নানান রকম ফুল ফুটে আছে, এগুলো কি গাছ আমার জানা নেই। লাল লাল রঙের পাতা। এখানে বেশ একটা পিকনিক স্পটের মতো করা আছে। এখানে একটা আলাদা কুকিং শেড দেখছি করা আছে, এটা অবশ্যই স্থানীয়দের জন্য, লোকালদের জন্যই সম্ভবত, যেটা দেখছি। দেখি অনেকেই এখানে খাওয়া দাওয়া করছে। এই যে কুকিং শেড করা আছে, এখানে অনেকেই বসে খাওয়া দাওয়া করছে। আমাদের বাসেতে হর্ন দিয়ে যাচ্ছে, কিন্তু যাই হোক, সবাই হয়তো এখনো এসে পৌঁছয়নি। মোটামুটি এরপরেই লাঞ্চের ব্রেকে নিয়ে যাবে, তাই একটু সবাইকে তাড়াহুড়ো করে আসতে বলছে, কারণ লাঞ্চের সময় তো আবার ডিলে হবেই। যাই হোক, বাসে উঠি, তারপর লাঞ্চে নিয়ে যাই কোথায় দেখি, আর তারপর কি লাঞ্চ পাওয়া যায় সেটাও দেখি। এখন আমরা এসে পৌঁছেছি মৌসামাই কেভেতে। এখানেতে এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা করে। এখানেই আমাদের লাঞ্চ ব্রেকও দিয়েছে, যেটা 1 ঘন্টা প্রায়। টিকিটটা আমরা করে নিয়ে ভেতরে যাব। ভেতরটা কিন্তু অনেকটা নিচু উঁচু, অনেক রকম মানে মাথা নিচু করে ঢোকার বা অনেক রকম ন্যারো জায়গা আছে। তো আমরা যাব ভেতর অবধি, তো যাই, দেখাচ্ছি আপনাদের। চল। হ্যাঁ, বেন্ট হয়ে যেতে হবে তো। যা, গুহার ভেতরটা কিন্তু অনেক কিছু জায়গা ন্যারো আছে, নিচু হয়েও যাওয়ার থাকতে পারে, সেটা আগেও সাবধান করে দিচ্ছে। আর মাথায় চোটফোট লেগে যাওয়ার চান্স থাকে অনেক সময়। আমরা যাই, গিয়ে দেখাচ্ছি আপনাদের পুরো কেভটা কীরকম। চেষ্টা করব পুরোটাই
কন্টিনিউ রাখা ভিডিওটাকে। এটা স্টার্ট হচ্ছে, এই যে এগুলোর জন্যই বারবার বলছে। একটা কথা, কেভেতে কিন্তু বেশ পিচ্ছিল আছে, একটু একটু জায়গায় সাবধানে না গেলে মুশকিল। I don't know. হ্যাঁ। দাঁড়া, আমি আগে চলে যাই। ধরতে হবে, হ্যাঁ একটু যায়, জামাটা ভিজে। তুলসীর প্যাকেট ফেলেছে। হ্যাঁ, এসব তো আমাদের ভারতবর্ষের মানুষদের কাজকর্ম থাকবেই। এখানেও গুটখা, তামাকে, এই সমস্ত প্যাকেট। হ্যাঁ, 150 মিটার পুরো কেভটা দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার। না, যত ভেবেছিলাম ওখানেই শেষ নয়, আর একটু আছে। হ্যাঁ, আমি, দেবী, ছেলে 3 জনে ঢুকেছিলাম। যাই হোক, মনের জোরে যে তুই করছিস এটাই অনেক। অনেকে এই হালটাই ছেড়ে দেয়। এবার আস্তে আস্তে আমরা এক্সিট, এখান থেকে বাইরে আলো। বাট প্রপার এক্সিট হচ্ছে কিন্তু এই লেফট সাইডে, এইটা দিয়ে যেতে হবে বলে আমার মনে হয়। প্যান্টের কথা ভাবলে কিন্তু প্যান্ট ঘষতে হবে। এই গুহাটা পুরো কভার করে বেরোলাম। কিরম এক্সপিরিয়েন্স? ভালো, মানে ভেতরটা পারাপার করা, কোনো কোনো জায়গা খুব ছোট, কিন্তু পার পেরোনো তো যাচ্ছেই।
হ্যাঁ, একটু কোথাও কোথাও হাওয়াগুড়িও দিতে হবে, কিছু করার নেই। জামা প্যান্ট কিন্তু একটু ভিজে যেতে পারে, ভেতরে জলও আছে। আর জুতো কিন্তু এমন জুতো পরবেন যেটা নিয়ে চলাফেরা করা যায়, মানে হিল জুতো কিন্তু মেয়েদের মোটেই রেকমেন্ডেড নয়। বাকিটা আপনি যদি মানে নিতে পারেন ঠিক আছে। আর ছেলেদেরও হাওয়াই চটি বা যেগুলো হড়কে যাওয়ার চান্স থাকে, রবারের জুতো কিন্তু চেষ্টা করবেন অ্যাভয়েড করতে, ভেতরে জল আছে। এদিক দিয়ে ঢোকে, ওদিক দিয়ে বেরোবো। ডিফিকাল্ট, ভিড় থাকলে মুশকিলে পড়বে, বেরোতে পারবে না ট্রাফিক থাকলে। গুহা দেখে আমরা এখন চলে এসেছি খাবার খেতে। এক থালির অর্ডার দিয়েছি, দাম পড়েছে 130 টাকা, 130 করে। দেখি কি কি দেয়, ডাল, সবজি আর ডিম কারি বোধহয় থাকবে, 2টো করে ডিম। খাবারটা আসুক, 1 ঘন্টা মোটামুটি টাইম দিয়েছে আমাদেরকে, দেখা যাক কতক্ষণে। আমাদের মনে হয় বাকিদেরও অনেকক্ষণ সময় নেবে। কতক্ষণ হলো, মানে মিনিট 15 হয়েছে, আমরা মিনিট 15 মাত্র আছে। তো লাঞ্চেই কমপ্লিট করলাম। এক থালি নিয়েছিলাম, যে তাতে দিয়েছিল ভাত, সঙ্গে ডাল, একটা সবজি, প্লাস একটা চাটনি ছিল, ডিমের কারি তো ছিলই, ডবল ডিম, পাঁপড়, এবং তার সাথে একটা বেগুনি দিয়েছিল। 130-তে কিন্তু খাবার কোয়ালিটি যথেষ্ট ভালোই ছিল এবং ঠিকঠাক। আনলিমিটেড মোটামুটি রাইস আর তরকারি পেয়ে যাবেন, এখানে মিল সিস্টেমেই খাবার, তো ভালো লাগবে। এখানে যদি আসেন মোটামুটি স্ট্যান্ডার্ড যা খাবার পাচ্ছেন, এই আমার মনে হয় বাঙালি খাবারের জন্য ঠিকই আছে। এছাড়াও পুরি সবজি এসব খাবারও ছিল। তো আমরা দুপুরবেলা আজকে ভাতই খেলাম। এবার বাস বেরিয়ে পড়লো এখান থেকে, আমরা যাব নেক্সট স্পট, যেটা হচ্ছে ইকো পার্ক। এখানেও একটা ইকো পার্ক আছে, যাই সেখানে, এবং সম্ভবত সেটাই আমাদের লাস্ট। তারপর আমরা আবার শিলংয়ে ব্যাক করব। এখন আমরা এসে পৌঁছেছি সৌরার ইকো পার্কে। এই ইকো পার্কের একটা বৈশিষ্ট্য হচ্ছে এখান থেকেই 7 সিস্টার্স ফলস, যেটা 7 সিস্টার্স ফলস আমরা গেছিলাম 2nd না 3rd পয়েন্টে আজকে। তো সেই ফলসের যে সেই সোর্সটা কিন্তু এখান থেকেই হয়। তবে এখানে আজকে কতটা এখন দেখতে পাবো জানি না, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, তো এগুলো দেখা যাবে, জায়গাটা অন্তত দেখা যাবে। কারণ জলের ধারা তো এখন যথেষ্টই ক্ষীণ সব জায়গাতেই, নর্মাল যেরকম থাকার কথা বর্ষাকালে তার থেকে অনেক কম। বর্ষা এখনও আসেনি, তো আমাদের এই মে মাসে এখনও এখানে বর্ষা আসে না। বর্ষার টাইমটা সত্যি কথা এখানে জুন জুলাইয়ের সময়টার থেকেই এখানে বর্ষা আসে। এই যে এইখান থেকে সোর্সটা আসছে, জলের সোর্সটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এইখান থেকে কিন্তু জলটা আসছে, খুবই ক্ষীণ ধারা এখন যদিও, কিন্তু এটাই কিন্তু একটা মেন ধারা, যেটা বর্ষাকালে বুঝতে পারবে না। এই জলটাই কিন্তু আপনাদের দেখাচ্ছি, দেখুন এইখান দিয়ে বয়ে আস্তে আস্তে এই যে চলে যাচ্ছে, এবং সেটা ওখানে কোথায় যাচ্ছে সেটা দেখাচ্ছি। আসলে এখন আমি যে জায়গাটা দিয়ে এই যে হেঁটে যাচ্ছি, এই যে দেখুন, এই জায়গাটাই কিন্তু হচ্ছে 7 সিস্টার্স ফলসের মেন উৎপত্তি স্থল যে জায়গাটা।
এখন তো জল কম থাকার জন্য এখান থেকে হেঁটে যেতে পারছি, কিন্তু না হলে কিন্তু জল যদি খুব বেশি থাকে তখন কিন্তু এখান দিয়ে হেঁটে যাওয়া যাবে না। চরম মানে খুব প্রবল বর্ষার সময় তখন কিন্তু একদমই এখানে যাওয়াটা একটু ঝুঁকিপূর্ণ হতে পারে। হ্যাঁ, এটা পুরো এই জায়গাটা জুড়ে থাকে না, আমি আগেও দেখেছি, একবার এসেছিলাম যখন, সম্পূর্ণ জায়গাটা জলমগ্ন থাকে না, কিন্তু তাহলেও একটু ঝুঁকিপূর্ণ। এখন অনেকটাই শুকনো, তাই এতটা এরমভাবে আসতে পারছি। আর আপনাদের এই ফলসটা পড়াটা দেখাচ্ছি যে জলটা কিভাবে এসে কোথায় গিয়ে পড়ছে এবং কিভাবে পড়ছে, যেটা দূর থেকে আমরা তখন দেখতে পাচ্ছিলাম। জলটা এসে এইখানে পড়ছে, যদিও এই পড়াটা ভালোভাবে আপনারা বুঝতে পারবেন না, তবুও এই উপরের লেয়ারটা থেকে আপনাদের দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন জলটা কিভাবে পড়ছে। এই দেখুন এবার একটু আগে যে ছিলাম আমি এইখানটায়, আর এই জলের সোর্সটা এই দিক দিয়ে আসছে, এখান থেকে এসে এখানে পড়ছে। তবে একটা কথা কিন্তু বলতে চাই, প্রতিটা স্পটেই যাচ্ছি, আশপাশটা দেখে কিন্তু যথেষ্ট খারাপ লাগছে। অনেক জায়গাতেই যত্রতত্র খালি জলের বোতল, গুটখা, সিগারেট, চিপসের প্যাকেট এইসবে ভর্তি। এটা বোধহয় কাম্য নয়। জায়গায় জায়গায় যখন ডাস্টবিন করা আছে সেখানেই কিন্তু আমাদের ফেলা উচিত। নিজেদের পরিবেশ নিজেরাই রাখতে পারি না, তার জন্য আবার কোনো সমস্যা তৈরি হলে আবার তার জন্য আবার অপরকে দোষারোপ দিই। কখনো নিজের দায়িত্বটা আমরা যদি নিজেরাই পালন করে চলি, কখনো কখনো অন্তত কিছু কিছু জিনিস কন্ট্রোলে রাখা যায়। যাকে কিছু তো করার নেই। চেরাপুঞ্জি ট্রিপটা কমপ্লিট করে আমরা প্রায় 6:45-7টা নাগাদ করে আমরা এসে পৌঁছলাম। মোটামুটি পুরো ট্রিপটা ভালোই গেছে। আসতে একটু রাস্তায় ট্রাফিক পেয়েছি, কিন্তু তাও সেরকম নয়, সিটির মধ্যেই একটু ছিল। তো ট্রিপটা কমপ্লিট করে আমরা রাতে তারপর ডিনার করে এখন রুমে চলে এসেছি। এবার শুয়ে পড়ার আছে। কালকে সকালবেলা আবার আমরা স্কুটি নিয়ে বেরোবো। কিছু আশেপাশের আরও কিছু ফলস আছে, আশেপাশে না একটু দূরেতে ফিফি ফলস আছে, তো সেই ফলসে যাওয়ার ইচ্ছে আছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের অভিজ্ঞতার কথাও দয়া করে কমেন্ট করে জানাবেন। আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।